সকলকে স্বাগত। আজকে আমরা দেখব জটিল রাশি কমপ্লেক্স নাম্বার ক্লাস 11। ক্লাস 11-এর যে জটিল রাশি আছে সেটি আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা চলে যাই যে কি বলছে জটিল রাশির সূচনাতে বলছে যে প্রাক মাধ্যমিক শ্রেণীগুলিতে আমরা x-1 = 0, x-3 = 0 ... ইত্যাদি এই ধরনের সমীকরণগুলিকে স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে থেকে অতি সহজেই সমাধান করতে পেরেছি। তার কারণ কি, x-1 = 0 সলভ করলে x = 1, x-3 = 0 সলভ করলে x = 3। এই ধরনের সমীকরণগুলোকে যখন আমরা সমাধান করছি তখন যে মানগুলো আসে সেগুলো সবই স্বাভাবিক সংখ্যা আসে। তাহলে সমাধান সেটটা কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে থেকেই পাচ্ছি যে সমাধান যেগুলো আসছে। যখন সমীকরণগুলি বদলে গেল, কীভাবে বদলে গেল, সমীকরণগুলি যখন x+1 = 0, x+5 = 0 ইত্যাদি ধরনের বদলে গেল, তখন আর স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে থেকে সমাধান করা গেল না। তখন দরকার পড়লো কি, নতুন সেট z, যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। এই যে x+1 = 0 এটাকে সলভ করলে x = -1, x+5 = 0 এটাকে সলভ করলে পাওয়া যায় x = -5। তার মানে কি, এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো চলে আসছে আবার। তাহলে সেই জন্য আমাদের পূর্ণ সংখ্যার সেটের প্রয়োজন হলো। যখন সমীকরণগুলি আরেকটু বদলে গেল, তার মানে কি, আবার সমীকরণগুলি যখন 2x + 2x-1 = 0 ধরনের বদলে গেল, তখন আবার মূলদ সংখ্যার সেট কিউ এর প্রয়োজন হলো। এখানে মাইনাস বা প্লাস যে কোনো একটা নিলেই হবে। এখানে আমাদের যে সমীকরণটি আছে 2x-1 = 0, এই সমীকরণটি সলভ করে আমরা কি পাচ্ছি, x = ½ এক্ষেত্রে কিন্তু আমাদের সমাধানের যে মানটা আসলো সেটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তার মানে কি, এটা মূলদ সংখ্যার সেটের কিন্তু প্রয়োজন হলো এই ধরনের সমীকরণ সমাধানের ক্ষেত্রে। এখন কি বলছে, কিন্তু সমীকরণগুলি যখন আবার x² = 2, x² = 3 ইত্যাদি ধরনের হলো, তখন মূলদ, অমূলদ এবং সকল বাস্তব সংখ্যার সেটের প্রয়োজন হলো। তার কারণ কি, x² = 2 সেটাকে সলভ করলে x = ±√2, x² = 3 সেটাকে সলভ করলে x = ±√3। তেমন এই যে মানগুলো আসে, এই মানগুলো কিন্তু বাস্তব সংখ্যার সেটের প্রয়োজন হলো। কিন্তু এখানেই আমাদের সমস্যা থেমে থাকলো না, তাই তো? কিন্তু সমস্যা এখানেই থেমে থাকলো না। কোনো জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে গণিতজ্ঞরা এমন সব সমস্যার সম্মুখীন হলেন যার কোনো বাস্তব সমাধান পাওয়া যায় না। যেমন এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে x² + 1 = 0, x² + 2 = 0। এই ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি x² = প্রথম সমীকরণটা x² = -1, দ্বিতীয়টার ক্ষেত্রে x² = -2। তার মানে এই ধরনের ইকুয়েশন সলভ করতে গিয়ে কিন্তু তখন আর সলভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ধরতে হবে, যেটাকে কি বলছে, যে প্রখ্যাত রুশ গণিতজ্ঞ লিওনার্ড অয়লার সর্বপ্রথম √(-1 = i), এই যে √(-1 = i) ধরে নিল, এখান থেকে আমরা কি পাচ্ছি, i² = -1, অর্থাৎ i প্রতীকটি ব্যবহার করেন এই ধরনের সমস্যার সমাধান করার জন্য। তাহলে x² + 1 = 0 এখান থেকে সলভ করলে খুব সহজেই পেয়ে যাবো আমরা x = ±i। আর পরের ইকুয়েশনটা x² + 2 = 0, এটাকে সলভ করলে পাবো আমরা x = ±√2i, তাই তো? তার মানে কি, এই যে i প্রতীকটি বলা হয় আয়োটা, যা গ্রিক বর্ণমালার একটি অক্ষর। মানে i = √(-1) এবং এটাকে দুই সাইডে স্কোয়ার করলে দেখতে পাচ্ছি কি, i² = -1। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে i = √(-1), i² = -1। এর যে কিছু পাওয়ারগুলো, মানে i এর যে পাওয়ারগুলো কী হচ্ছে সেটা আমরা একটু দেখব। এখন i⁻³ যদি ক্যালকুলেট করি, i⁻³ মানে কত, i² × i, i² মানে -1, তাহলে -1 × i মানে কত, -i, মানে i³ = -i। i⁻⁴ মানে কত, i² তার হোল স্কোয়ার, i² মানে -1, -1 হোল স্কোয়ার মানে কত, 1। i⁵ মানে কত, i⁴ × i, i⁴ মানে কিন্তু 1, তাহলে 1 × i মানে কত, i। i⁻⁶ মানে কত, i² তার কিউব, i² মানে কত, -1, -1 এর কিউব মানে কত, -1। i⁻⁷ মানে কত, i⁻6 × i, i⁻6 মানে কিন্তু -1, তাহলে -1 × i মানে কত, -i। ঠিক একই রকমভাবে i⁸ মানে 1 পাবো, i⁹ মানে i পাবো, i⁻10 মানে -1 পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে i এর যদি পরপর 4টি অখণ্ড ঘাতের সমষ্টি নেওয়া হয়, তার মানে কি, যেমন একটা এক্সাম্পল এখানে নেওয়া আছে যে i + i² + i⁻³ + i⁻4। এই যে i⁻4 কী পাচ্ছি এখানে, i তো i² মানে -1, i³ মানে হচ্ছে -i, আর i⁻4 মানে 1। তাহলে দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে 0 চলে আসছে। তার মানে কি, i এর পরপর 4টি অখণ্ড ঘাতের সমষ্টি কিন্তু 0 হয়।
আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি যে সুতরাং দেখা যাচ্ছে আই এর যে কোনো অখণ্ড ঘাতের মান সর্বদা -1 1 -i এই চারটি মানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকছে, তাই তো। আইয়ের যে পাওয়ারগুলো নিচ্ছিলাম, i⁻1 মানে হচ্ছে i⁻2 মানে হচ্ছে -1, i⁻3 মানে -i, i⁻4 মানে 1। তার মানে কী পাচ্ছিলাম, -1 1 -i +i, এই চারটি মানের মধ্যেই কিন্তু আই এর পাওয়ারটা কিন্তু সীমাবদ্ধ থাকছিল। তার মানে কী লেখা যাচ্ছে এখান থেকে, দেয়ারফর স্মল n বিলংস টু ক্যাপিটাল এল হলে i⁻n =-1 বা 1 বা -i বা i, এই চারটি মানের যে কোনো একটি হয়। আবার i⁻n এটা মানে কিন্তু 1/i⁻n, তার মানে কত, এটাকেও ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো -1 1 -i i, এই চারটি মানের মধ্যে যে কোনো একটা মান হবে। আচ্ছা, তার মানে আমাদের এবারে আমরা দেখব জটিল সংখ্যা। ওই যে আইটা যখন আমাদের চলে আসলো, এবার আমাদের জটিল সংখ্যার কনসেপ্ট চলে আসবে। কি বলছে, একটি জটিল রাশি বা জটিল সংখ্যা জেড হলো দুটি বাস্তব সংখ্যা এ এবং বি এর একটি ক্রমযুগল। তার মানে কি, জটিল সংখ্যা বা জটিল রাশি এটা কি, এটা কিন্তু দুটো বাস্তব সংখ্যার হচ্ছে পেয়ার কীরকম, এ কমা বি, যেটা কিন্তু বলছে কি, যা নিম্নলিখিত সত্য 1 নম্বর হচ্ছে দুটি সূত্র, 2 নম্বর এবং 3 নম্বর মেনে চলে। তার মানে কি, 1 নম্বর কি বলছে, অর্ডার পেয়ার এ কমা বি ইকুয়াল টু অর্ডার পেয়ার সি কমা ডি যদি হয়, এটা ইফ অ্যান্ড অনলি কি ফার্স্ট সমান, তার মানে কি এ ইকুয়াল টু সি হবে এবং বি ইকুয়াল টু ডি হবে। আর যোগের সূত্র কি বলছে, অর্ডার পেয়ার এ কমা বি প্লাস অর্ডার পেয়ার সি কমা ডি, এটা মানে কি প্রথম যোগ দ্বিতীয় যোগ, তার মানে কি এ প্লাস সি কমা বি প্লাস ডি। গুণের ক্ষেত্রে নিয়মটা কি, অর্ডার পেয়ার এ কমা বি ডট অর্ডার পেয়ার সি কমা ডি, এটা হচ্ছে এসি মাইনাস বিডি কমা এডি প্লাস বিসি। এগুলো কী করে আসছে, এগুলো আমরা যদি হাতে বসে ক্যালকুলেট করি খুব সহজেই চলে আসবে। তার জন্য আমাদের জটিল রাশির যে আকারটা, সেই আকারটাকে কিন্তু আমরা লিখব, মানে এই যে ক্রমযুগল আকারে আমরা লিখছি এটাকে অন্য আরেকভাবেও লেখা যায়। কীরকম, এই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্সটাকে বলা হয় বাস্তব অংশ, ওয়াইটাকে বলা হয় অবাস্তব অংশ। তার মানে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে কিন্তু জটিল রাশির একটা প্রকাশ আর কি। এখন যদি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি কমপ্লেক্স নাম্বারের, কীরকম আসবে, এই যে দুটো লাইন দেখতে পাচ্ছি এখানে, এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটাকে বলা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এটা রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। আমরা যদি পি পয়েন্টটাকে, যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইকে জটিল সমতল বা অর্গান প্লেন, মানে এই যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু জটিল সমতল বা অর্গান প্লেন, এই এক্স কমা ওয়াই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়, মানে এক্স প্লাস আই ওয়াইকে এক্স কমা ওয়াই বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটা ধরলাম এখানে আছে, তাহলে এখান থেকে লম্ব টানা হলে এটা ওয়াই, আর ও থেকে এই এম এর ডিস্ট্যান্স, মানে এই যে লম্বটা টানা হয়েছে এম নাম দেওয়া আছে, ও থেকে এম এর ডিস্ট্যান্স কত, এক্স, তার মানে এটা এক্স এটা ওয়াই। তাহলে এই পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। এখন ওপিটাকে জুড়ে দেওয়া হলো এবং ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে, মানে এটা হচ্ছে বাস্তব রেখা বলা হয়েছে, এটা হচ্ছে কাল্পনিক রেখা। ও থেকে এক্স এটা হচ্ছে ধনাত্মক বাস্তব রেখা, ও থেকে এক্স ড্যাশ এটা হচ্ছে ঋণাত্মক বাস্তব রেখা, ও থেকে ওয়াই এটা হচ্ছে ধনাত্মক কাল্পনিক রেখা, আর ও থেকে ওয়াই ড্যাশ এটা হচ্ছে ঋণাত্মক কাল্পনিক রেখা। এখন আমরা তাহলে দেখে নিলাম যে জটিল রাশি বলতে আমরা কী বুঝি। জটিল রাশি বলতে একটা বিন্দু, যেটাকে আমরা কিন্তু অর্গান প্লেনে এইভাবে লিখতে পারি। আচ্ছা, ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা একটু আগেই দেখলাম, যে জেড ওয়ান যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এ ওয়ান প্লাস আই বি ওয়ান, এবং জেড টু যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার হয় এ টু প্লাস আই বি টু, তাহলে জটিল রাশিদ্বয় পরস্পর সমান কখন হবে, যখন প্রথম অংশ ইকুয়াল, মানে বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশ সমান হবে। তার মানে কি এ ওয়ান ইকুয়াল টু এ টু হবে এবং বি ওয়ান ইকুয়াল টু বি টু হবে। তা এ ওয়ানটাকে বলা হয় কি আর ই জেড ওয়ান, আর ই জেড ওয়ান মানে কি রিয়েল পার্ট অফ জেড ওয়ান, আর এ টু মানে কি, এ টু মানে কিন্তু আর ই জেড টু, তার মানে কি রিয়েল পার্ট অফ জেড টু, আর বি ওয়ান মানে কি ইমাজিনারি পার্ট অফ জেড ওয়ান, সেই জন্য আই এম জেড ওয়ান ইকুয়াল টু বি টু সমান কি আই এম জেড টু, ইমাজিনারি পার্ট অফ জেড টু। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে এই রকম কিন্তু তার সত্য, বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ সমান হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব যে জটিল রাশির বীজগণিত। দুটি জটিল রাশির যোগফল বলতে কি, যোগফল বলতে আমরা কী বুঝি, জেড ওয়ান একটা জটিল রাশি নিলাম এ ওয়ান প্লাস আই বি ওয়ান, জেড টু একটা জটিল রাশি এ টু প্লাস আই বি টু, এই দুটোকে যদি যোগ করা হয়, যোগ করলে কী হবে, বাস্তব অংশ যোগ অবাস্তব অংশ যোগ। তার মানে কি এ ওয়ান প্লাস এ টু হবে
আর আইটা কমন নিলে কি বি1 প্লাস বি2, এই যে নিচে লেখা আছে যে জেড1 প্লাস জেড2 ইকুয়াল টু কি এ1 প্লাস এ2, এটাকে ব্র্যাকেট আপ করা হয়েছে বাস্তব অংশ, প্লাস কাল্পনিক অংশ থেকে আইটা কমন নিলে কি মানে কাল্পনিক অংশটা কিন্তু থাকছে। আচ্ছা, দুটি জটিল রাশির যোগফলের যে কিছু ধর্ম, সেই ধর্মগুলো কি দেখতে পাচ্ছি, যে কোনো দুটি জটিল রাশি জেড1 এবং জেড2 ক্ষেত্রে জেড1 প্লাস জেড2 করে যা পাওয়া যাচ্ছে জেড2 প্লাস জেড1 করেও একই জিনিস পাওয়া যাবে। তার মানে কি, অর্থাৎ জটিল রাশির ক্ষেত্রে যোগফলে বিনিময় সূত্র প্রযোজ্য, মানে কমিউটেটিভ ল কিন্তু জটিল রাশির যোগফল মেনে চলে। যে কোনো তিনটি জটিল রাশি জেড1 জেড2 জেড3 ক্ষেত্রে জেড1 প্লাস জেড2 আমরা আগে যোগ করে নিলাম, তার সাথে যদি জেড3 যোগ করা হয়, মানে কি জেড1 প্লাস জেড2 এটাকে ব্র্যাকেট আপ করে প্লাস জেড3 করলে যা হবে, আমরা যদি জেড2 আর জেড3টাকে আগে যোগ করে নিই, মানে সেটাকে ব্র্যাকেট আপ করা হয়েছে, এই যে সেই জন্য ইকুয়াল দিয়ে লেখা আছে, এই যে জেড1 প্লাস জেড2 প্লাস জেড3 এটাকে আগে যোগ করে নিই, তার সাথে জেড1 যোগ করলে একই জিনিস পাবো, এটা ক্যালকুলেট করলে যা পাবো এটা ক্যালকুলেট করলেও তাই পাবো। অর্থাৎ এটাকে কিন্তু অ্যাসোসিয়েটিভ ল বলে, তাই তো, মানে কি জটিল রাশির যোগফল হচ্ছে সংযোগ নিয়ম স্যাটিসফাই করে। আচ্ছা, কি বলছে, যে কোনো জটিল রাশি জেড ইকুয়াল টু এ প্লাস আই বি এর ক্ষেত্রে অপর একটি যোজক বিপরীত মানে কি অ্যাডিটিভ ইনভার্স, ইংলিশে বলছে অ্যাডিটিভ ইনভার্স। এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, সেটাকে কীভাবে লেখা হয়, মানে জেডের অ্যাডিটিভ ইনভার্স হবে মাইনাস জেড মানে কি মাইনাস এ প্লাস আই ইন্টু মাইনাস বি। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জেড প্লাস মাইনাস জেড এটা করলে কিন্তু জিরো চলে আসছে, ঠিক একই রকমভাবে মাইনাস জেড প্লাস জেড করলেও কিন্তু জিরো চলে আসছে। এটা আমরা জটিল রাশির যোগ থেকেই সহজেই চলে আসছে। এবার আমরা দেখব যে জটিল রাশির বিয়োগফল একদম একই রকম, যোগফলের যেমন নিয়ম বিয়োগফলেরও একই নিয়ম। তাহলে জেড1 একটা জটিল রাশি এ1 প্লাস আই বি1, জেড2 একটা জটিল রাশি এ2 প্লাস আই বি2। এখন যদি জেড1 মানে জেড2 ক্যালকুলেট করি, সেটাও একটা জটিল রাশি হবে, এবং সেটাকে কীভাবে ক্যালকুলেট করবো, এই যে জেড1 মাইনাস জেড2 মানে কি জেড1 প্লাস মাইনাস জেড2, এইভাবে লেখা যায়। এখন মাইনাস জেড2 মানে কত হবে, মাইনাস এ2 মাইনাস আই বি2, এই যে মাইনাস এ2 মাইনাস আই বি2। তাহলে এই যে জটিল রাশির যোগের নিয়ম কি, বাস্তব অংশের যোগ, তাহলে এ1 এর সাথে মাইনাস এ2 যোগ করলে কত, এ1 মাইনাস এ2, আর বি1 এর সাথে মাইনাস বি2 যোগ করলে কত, বি1 মাইনাস বি2, সেই জন্য লেখা আছে এ1 মাইনাস এ2 প্লাস আই ইন্টু বি1 মাইনাস বি2। আচ্ছা, এখন জটিল রাশির গুণ যেটা বলছিলাম, যে আমরা যদি পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করি, দুটি জটিল রাশি জেড1 ইকুয়াল টু এ1 প্লাস আই বি1 আর জেড2 ইকুয়াল টু এ2 প্লাস আই বি2 নেওয়া হয়েছে, এবং তাদেরকে গুণ করলে কী পাবো আমরা, এই যে লেখা হচ্ছে লাস্ট লাইনে জেড1 ইন্টু জেড2। গুণফলও কিন্তু একটা জটিল রাশি হয়, দুটি জটিল রাশি গুণফলও একটা জটিল রাশি, যোগফলও জটিল রাশি, আমাদের বিয়োগফলও জটিল রাশি। দুটি জটিল রাশির ভাগফলও আমাদের জটিল রাশি হবে যদি নিচের জটিল রাশিটা নট ইকুয়াল টু 0 হয়। তো এখন এই জেড1 ইন্টু জেড2 যদি ক্যালকুলেট করি, জেড1 এর ভ্যালু হচ্ছে এ1 প্লাস আই বি1, জেড2 এর ভ্যালু হচ্ছে এ2 প্লাস আই বি2। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে এ1 এ2 আই এ1 বি2, তারপরে আই এ2 বি1, আই স্কোয়ার বি1 বি2, আই স্কোয়ার মানে কত -1, তাহলে কি মাইনাস বি1 বি2 চলে আসছে, আর এ1 এ2টা চলে আসছে। তার মানে বাস্তব অংশ হচ্ছে এ1 এ2 মাইনাস বি1 বি2, সেই জন্য এটাকে নিচে ব্র্যাকেট আপ করা আছে। প্লাস অবাস্তব অংশ যেটা আসছিল, সেখান থেকে যদি আমরা আইটাকে কমন নিলে পড়ে থাকবে কি এ1 বি2 প্লাস এ2 বি1। এটা কিন্তু খুব সহজেই চলে আসছে, এটাকে আমাদের গুণ করলেই ক্যালকুলেশন করলেই চলে আসছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে গুণফলের ধর্ম কি, যে কোনো দুটি জটিল রাশি জেড1 ও জেড2 ক্ষেত্রে জেড1 ইন্টু জেড2 করলে যা পাবো জেড2 ইন্টু জেড1 করলেও কিন্তু একই পাবো। তার মানে কি, জটিল রাশির গুণফল কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, মানে কমিউটেটিভ লটা মেনে চলে। আচ্ছা, যে কোনো তিনটি জটিল রাশির ক্ষেত্রে জেড1 জেড2 ক্ষেত্রে জেড1 ইন্টু জেড2 করলে গুণ করে যা পাবো, তার সাথে যদি জেড3 গুণ করা হয়, যে ভ্যালুটা পাবো আমরা কী পাবো। তার মানে কি, জটিল রাশির গুণফল কিন্তু অ্যাসোসিয়েটিভ লটা স্যাটিসফাই করছে, মানে সংযোগ সূত্রটা কিন্তু মেনে চলছে জটিল রাশির গুণফল। আচ্ছা, নেক্সট আমরা দেখব গুণফলটা যে ডিস্ট্রিবিউট হচ্ছে যোগের উপরে, যে জেড1 ইন্টু এই যে 3-এর এতে লেখা আছে, 3-এর এতে জেড1 ইন্টু জেড2 প্লাস জেড3, এটা মানে কি জেড1 জেড2 প্লাস জেড1 জেড3, আবার জেড2 প্লাস জেড3 করে তার সাথে ডান দিক থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, মানে এটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ, এটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ। তাহলে জেড2 জেড1 প্লাস জেড1 জেড3, অর্থাৎ জটিল রাশির ক্ষেত্রে বন্টন সূত্র প্রযোজ্য হয়। বন্টন সূত্র মানে ডিস্ট্রিবিউটিভ ল।
কি বলছে 4 নাম্বার, যে কোনো জটিল রাশি জেডের ক্ষেত্রে অপর একটি গুণজ বিপরীত মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটাকে আমাদের জেড টু দি পাওয়ার -1 দ্বারা প্রকাশ করা হয়। এবং জেড টু দি পাওয়ার -1 ইন্টু জেড যদি করা হয় বা জেড ইন্টু জেড টু দি পাওয়ার -1 যদি করা হয়, তখন কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 1। মানে জেডের সাথে যদি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণ করা হয়, তাহলে সেটা আমরা কত পাবো? 1। আচ্ছা, দুটি জটিল রাশির ভাগফল, যেটা বলছিলাম যে দুটি জটিল রাশির ভাগফলও কিন্তু জটিল রাশি হয় কখন? যখন নিচের জটিল রাশিটা কিন্তু অশূন্য হতে হবে। ধরা যাক জেড1 একটি জটিল রাশি এবং জেড2 শূন্য নয় এরূপ একটি জটিল রাশি, তাহলে জেড1কে জেড2 দ্বারা ভাগ করলে ভাগফলকে জেড1 বাই জেড2 দ্বারা সূচিত করা হয় এবং এটিও একটি জটিল রাশি হয়। সুতরাং জেড1 বাই জেড2 এটাকে কীভাবে লেখা যায়? মানে নিচে যে জেড2 আছে সেটাকে যদি উপরে তোলা হয়, উপরে তুললে কিন্তু আমাদের কী হবে? জেড1 ইন্টু জেড2 ইনভার্স, জেড1 ইন্টু জেড2 ইনভার্স ইকুয়াল টু কী লেখা যায়? জেড1 ইন্টু 1 বাই জেড2। একই রকমভাবে এটা কিন্তু লিখতে পারি আমরা এইরকমভাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে যে জটিল রাশির বীজগণিত। কী বলছে? জটিল রাশির যে কোনো অখণ্ড ঘাত এনি ইন্টিগ্রাল পাওয়ার অফ কমপ্লেক্স নাম্বার কোয়ান্টিটিস, মানে যে কোনো জটিল রাশির ইন্টিগ্রাল পাওয়ারটা কেমন হয় সেটা আমরা দেখব। কি বলছে? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি হলে, যেখানে এ কমা বি বাস্তব এবং এন একটি অখণ্ড সংখ্যা হলে জেড টু দি পাওয়ার এন জটিল রাশি হবে। যেমন কি জেড একটি জটিল সংখ্যা এবং এম কমা এন অখণ্ড সংখ্যা হলে 1 নম্বর কি বলছে? জেড টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। 2 নম্বর বলছে জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু জেড, যেখানে কিন্তু এন গ্রেটার দেন 0। আর 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে কিন্তু জেড টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু জেড টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এন, যখন কিন্তু জেড নট ইকুয়াল টু 0 এবং এন গ্রেটার দেন 0। এটা আমাদের মাথায় রাখতে হবে। 4 নম্বর কি বলছে? জেড টু দি পাওয়ার এম ইন্টু জেড টু দি পাওয়ার এন, এটা মানে কিন্তু জেড টু দি পাওয়ার এম প্লাস এন। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে জেড টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা মানে কিন্তু জেড টু দি পাওয়ার এম এন। আবার 6 নম্বর কি বলছে? জেড টু দি পাওয়ার মানে জেড ওয়ান টু দি পাওয়ার এম ডট জেড টু টু দি পাওয়ার এম, এটাকে লেখা যায় কি? জেড ওয়ান জেড টু হোল টু দি পাওয়ার এম, জেড ওয়ান জেড টু হোল টু দি পাওয়ার এম। এটা হচ্ছে জটিল রাশির অখণ্ড ঘাত। সেটা হচ্ছে এই নিয়মগুলো মেনে চলে, সেই নিয়মগুলো আমরা লিখলাম। আচ্ছা, নেক্সট আমাদের অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি। অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি বলতে আমরা কী বুঝি? অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি হচ্ছে, ধরা যাক যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি একটি জটিল রাশি, তাহলে এর প্রতিযোগী জটিল রাশি হবে এ মাইনাস আইবি এবং একে জেড বার দ্বারা সূচিত করা হয়। সুতরাং জেড ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয়, তাহলে এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশিটা কী হবে? জেড বার, যেটাকে আমরা লিখব কি? এ মাইনাস আইবি। তার মানে কি জেড ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয়, তাহলে জেড বার কিন্তু এ মাইনাস আইবি হবে। মানে জাস্ট যে কাল্পনিক অংশের আগে চিহ্নটা পরিবর্তন হবে, কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে নিম্নলিখিত ধর্মগুলি প্রযোজ্য হবে। 1 নম্বর কি বলছে? জেড বার তার বার, তার মানে কি জেড বার বার ডবল বার আছে কিন্তু এখানে আমাদের ছবিতে এটা কিন্তু ডবল বার আছে, জেড বারের বার, তার মানে কিন্তু জেড। 2 নম্বর কি বলছে? জেড প্লাস জেড বার, এটা মানে কিন্তু 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, মানে কি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, জেড বার মানে হচ্ছে এ মাইনাস আইবি, তাহলে যোগ করলে কত? 2a আসছে। এ মানে কি? এ মানে হচ্ছে আর ই জেড, মানে রিয়েল পার্ট অফ জেড, সেই জন্য লেখা হয়েছে 2 ইন্টু আর ই জেড। ঠিক একই রকমভাবে জেড মাইনাস জেড বার ক্যালকুলেট করলে 2i ইন্টু আই এম জেড আসবে, তাই তো? খুব সহজেই বুঝতে পারছি। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি আর জেড বার মানে এ মাইনাস আইবি, তাহলে এ প্লাস আইবি থেকে এ মাইনাস আইবি মাইনাস করলে কী আসবে? 2i বি। 2i মানে কি? 2i মানে কি? বি মানে তো হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড, সেই জন্য 2i ইন্টু আই এম জেড লেখা আছে। 4 নম্বর কি বলছে? জেড ইকুয়াল টু জেড বার হলে জেড বিশুদ্ধ বাস্তব হবে। কেন? জেড ইকুয়াল টু জেড বার মানে কি? জেড মানে হচ্ছে এ প্লাস আইবি, তাহলে জেড বার মানে হচ্ছে এ মাইনাস আইবি, তাহলে এ প্লাস আইবি ইকুয়াল টু যদি এ মাইনাস আইবি হয়, তাহলে দুই দিক থেকে এ ক্যান্সেল আউট হয়ে গিয়ে 2ib সমান 0 চলে আসছে, তার মানে সেখান থেকে কিন্তু আমাদের বি ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে জেড ইকুয়াল টু ছিল এ প্লাস আইবি, তাহলে সেখানে যদি বি ইকুয়াল টু 0 বসানো হয়, তাহলে জেড ইকুয়াল টু শুধু এ আসছে। এ মানে কি? একটা বাস্তব সংখ্যা, সেই জন্য বলছে জেড বিশুদ্ধ বাস্তব হয়ে যাবে। মানে জেড ইকুয়াল টু জেড বার হলে জেড বিশুদ্ধ বাস্তব হয়ে যাবে। 5 নম্বর কি বলছে? জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হলে জেড বিশুদ্ধ কাল্পনিক হবে, মানে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হলে জেড বিশুদ্ধ কাল্পনিক হবে। এটাও সে একদম একই রকম টেকনিকে চলে আসছে। আচ্ছা,
তারপরে 6 নাম্বার কী বলছে, জেড ইন্টু জেড বার। জেড ইন্টু জেড বার মানে কি, জেড মানে তো হচ্ছে এ প্লাস আইবি, জেড বার মানে এ মাইনাস আইবি, তাহলে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি ক্যালকুলেট করলে কত হবে, গুণটা এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, কারণ আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এ মানে কি আর ইজেড, সেই জন্য লেখা আছে আর ইজেড হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি, বি মানে কি আই এম জেড, সেই জন্য লেখা আছে আই এম জেড স্কোয়ার। 7 নাম্বার কী বলছে, জেড ওয়ান প্লাস জেড টু মানে দুটো জটিল সংখ্যা যোগ করে তার বার মানে তার হচ্ছে কনজুগেট নেওয়া হয়েছে। জেড ওয়ান প্লাস জেড টু বার মানে কত, জেড ওয়ান বার প্লাস জেড টু বার, এটা আমাদের ক্যালকুলেট করলেই চলে আসবে। 8 নাম্বার কী বলছে, জেড ওয়ান মাইনাস জেড টু তার বার, এটা মানে কি, এটা মানে জেড ওয়ান বার মাইনাস জেড টু বার। 9 নম্বর কী বলছে, জেড ওয়ান ইন্টু জেড টু তার বার, এটাই ক্যালকুলেট করলে আমরা পাবো জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। এই ইকুয়ালিটিগুলো সবকটাই মেনটেন হবে। 10 নম্বর কী বলছে, জেড ওয়ান বাই জেড টু তার বার, জেড ওয়ান বাই জেড টু তার বার মানে কি জেড ওয়ান বার বাই জেড টু বার, যেখানে কিন্তু জেড টু নট ইকুয়াল টু 0। তাহলে আমরা যে জটিল রাশি দেখছিলাম ক্লাস 11-এর, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব জটিল রাশির মডিউলাস, জটিল রাশির অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট এবং জটিল রাশির অ্যাম্পলিটিউড আর্গুমেন্ট ফর্ম এবং তাদের কিছু প্রপার্টি যেগুলো আছে সেইগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।